কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যাওয়া, মানে আমার যেমন ছোটবেলায় আগে ইচ্ছে ছিল আমি আঁকা শিখবো। ছোটবেলা থেকে আমার স্টেজ ফেভারিট ছিল বাংলা থিয়েটারে ইংলিশ নাটক। এখানে তো এরকম থিয়েটার দল আছে কলকাতায় যারা নিয়মিত হিন্দি নাটকই করে। এই ইদানিং দেশে বিদেশে এত প্লেন ক্র্যাশ হচ্ছে, এত লোক মারা যাচ্ছে, এত নেগলিজেন্স। আসল প্রশ্নটা যেখানে গিয়ে উঠে সেই প্রশ্নটা সভ্যতার প্রশ্ন। তো সেখানে দাঁড়িয়ে একটা মঞ্চে এরকম নগ্ন হয়ে যাওয়া এবং সেখানে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এইটা একটা আমার খুব বড় পাওয়া এই সময় থিয়েটারের দর্শকের থেকে। এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে যদি তুই দাঁড়িয়ে থাকতিস তাহলে তুই কি করতিস? নমস্কার, আমি স্পন্দন মুখার্জি। কলিকথার পক্ষ থেকে সকলকে জানাই মেরি ক্রিসমাস। এবং এই আগামী 2 তারিখ আমাদের একটি নাটকের শো আছে। এই নাটকটি আমরা প্রথম যে মঞ্চায়ন করেছিলাম সেটা আমাদের যে কলিকাহন থিয়েটার ফেস্টিভ্যালটা হয় সেই সময় অক্টোবর মাসে, খুব সম্ভবত অক্টোবর মাসে আমরা এটা মঞ্চায়ন করেছিলাম। নাটকটার নাম মে ডে। নাটকটি ইংরেজি ভাষায়, এটা আমার নির্দেশনায়। আজকে সেটা নিয়ে একটু আড্ডা মারা, সেটার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা আপনাদের সাথে, এবং অনেক কিছু মেমোরেবল ঘটনা হয়েছিল রিহার্সালের সময়, সেইগুলো নিয়ে একটা নির্ভেজাল আড্ডা। এই আড্ডায় আমার সাথে যারা আছে তারা হচ্ছে এই নাটকের অভিনেতা আশিস ঢোলাকিয়া এবং সপ্তর্ষি চ্যাটার্জি। নমস্কার। প্রথমে আশিস, তোকে জিজ্ঞেস করি, তোর থিয়েটার পড়া বা থিয়েটার শুরু করা এই চিন্তা ভাবনাটা কোত্থেকে? মূলত আমি মানে থিয়েটার বিষয়টা, মানে থিয়েটার বলে যে কিছু একটা বিষয়বস্তু হয়ে থাকে সেই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। আর ছোটবেলা থেকেই যেটা ইচ্ছে ছিল যে মানে মানে তথাকথিত আমাদের মানে মধ্যবিত্ত পরিবারে যেগুলো হয়ে থাকে আর কি, মানে পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে, একটা একটা মানে ভালো জায়গায় এস্টাবলিশ হতে হবে, এরকম স্বপ্ন থাকে সবার, প্রত্যেকটা বাবা মায়েরই তাই সেই স্বপ্ন থাকে। এবার সেখানে দাঁড়িয়ে আমার বরাবরই ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যাওয়া, মানে আমার যেমন ছোটবেলায় আগে ইচ্ছে ছিল আমি আঁকা শিখবো। আঁকা শেখা শিখেছিলি? শিখেওছি মানে আমি ফার্স্ট ইয়ার অবধি করে, তারপরে আমি করতে পারিনি আর্থিক কিছু সমস্যার জন্য। আমি আঁকাতে ভর্তি হই, আমি প্যাস্টেল করতাম, মানে ওয়াটার কালারে আমি চলে গেছিলাম, কিন্তু তারপর আমাকে ছেড়ে দিতে হয়। আঁকাতে ভর্তি হলাম, আঁকতে ভালো লাগতো, ছেড়ে দিলাম। এবার গান শেখার খুব ইচ্ছে ছিল, গান শেখার জন্য এবার আমি যেটা করতাম, আমি পড়তে যেতাম যখন, পড়ে ফেরার সময় আমি তো একাই ফিরতাম। এবার একা ফেরার সময় এরকম গানের স্কুল ছিল, আমি হাজরায় থাকতাম, হাজরায় থাকাকালীন গানের স্কুল ছিল। গানের স্কুলে গিয়ে আমি এরকম খোঁজ খবর নিয়ে আসতাম, এরকম আপনাদের এখানে এরকম গান শিখবো, এরকম কিরকম কি ফিজ নেন আপনারা, এই করেন তাই করেন, কি কে শেখান, কবে শেখান, সমস্ত বৃত্তান্ত জেনে ঘরে এসে বলতাম এরকম এরকম জেনে এসছি, শিখবো। তখন এরকম মানে সায় দেওয়া হতো যে হ্যাঁ করা হবে করা হবে, বিভিন্ন কারণে করা যেত না। গানটা শেখার আমার মানে প্রায় অনেক বছরই খুব ইচ্ছে ছিল। আমি স্কুলেও অ্যানুয়াল ফাংশনে গান গেয়েছি, বিভিন্ন পাড়ার ফাংশনে গান গেয়েছি, গানটা আমার ভালো লাগতো করতে, গানটা শিখিনি কখনো। এবার তারপরে যেটা হয় যে মানে ক্লাস 10-এ পড়াকালীন আমার একজন বন্ধু ছিল, সে মূলত থিয়েটার করতো, এই দলেই থিয়েটার করতো, কলিকথাতে থিয়েটার করতো। এবার তার সাথে আমার একটি গল্পের কাজ করতে গিয়ে পরিচয় হয় এবং সেখান থেকেই আমাদের বন্ধুত্ব শুরু হয়। এবার সে এরকম দেখি, এরকম আজকালকার দিনে তো এরকম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়া যায়, এরকম স্ট্যাটাসে দেখি এরকম এরকম গ্রিন রুমে একটা ভিডিও, গ্রিন রুমে এরকম সবাই মিলে রেডি হচ্ছে, এরকম প্রিপারেশন নিচ্ছে, বেশ মজার লাগলো, কি ব্যাপারটা। তো আমি এরকম ওকে এরকম মেসেজ করলাম যে এরকম আমি এরকম জয়েন হতে চাই, যেতে চাই, কি ব্যাপার স্যাপার একটু আমাকে যদি বলা যায়। তোমাকেও বললো যে তোকে আমি নাম্বার পাঠাচ্ছি একজনের, তার সাথে কথা বল। যে ঠিক আছে, কথা বলছি, অসুবিধে নেই। নাম্বার পাঠিয়েছে, ফোন করেছে, ফোন করার পর আমাকে বললো যে এরকম, আমার সালটা মনে আছে 2021 সাল, আর 7ই নভেম্বর আমাকে আসতে বলা হয়েছিল, 7ই নভেম্বর আসতে বলা হয়েছিল। এবার সেদিনকে আমাদের ছিল হচ্ছে তখন গুলাব বলে যে নাটকটি আমাদের দলে হয়েছে, সেই নাটকটা তখন ফার্স্ট শো হবে 14ই নভেম্বর, 7ই নভেম্বর লাস্ট রিহার্সাল, ফাইনাল রিহার্সাল।
সেদিনকে আমি গেছি। ওটা বলে তপনেই হচ্ছিল, হ্যাঁ, তপন। রুমে না? না না, তখনই হয়নি, ওটা তখন তোমার theatre এখানেই, আমাদের এখানেই হয়েছিল, আচ্ছা, রিহার্সাল স্পেসে আচ্ছা, হয়েছিল। আচ্ছা। এবার সেখানে এরকম রিহার্সালে এবার আমি এসছি, এবার আসার পরে এরকম দেখছি এত লোকজন। তার আগেই আমার তোমার সাথে পরিচয় হয়ে গেছিল সুদীপদার বাড়িতে। এবার সেখানে পরিচয় হয়েছিল, যে আমি তখন বলেছিলাম যে হ্যাঁ আপনার কথা ভাগ্যশ্রী বলেছে এরকম এই ব্যাপার স্যাপার, আমি কালকে যাবো, কিন্তু আমি এরকম করে বলেছিলাম আমি কালকে যাবো। আস্তে আস্তে তুমি বলেছিলে যে হ্যাঁ এসো এসো দেখা হবে। পরের দিন রিহার্সালে গেলাম, রিহার্সালে গিয়ে দেখছি এরকম এত লোক বসে আছে। আমি তো মানে সবসময় একটু মানে আমার একটা মানে সোশ্যাল অ্যাংজাইটি কাজ করে আর কি, এরকম এত লোকের মাঝখানে এরকম রিহার্সাল শুরু হলো। আমি প্রায় 2 ঘন্টা মতো বসেছিলাম, রিহার্সাল দিচ্ছি, বেশ ভালোই লাগছে। এবার সেদিনকে আমার ছিল হচ্ছে নেমন্তন্ন বাড়িতে যাওয়ার কথা ছিল, আমার তাড়াতাড়ি বেরোতে হতো। তা আমি যেরকম রিহার্সাল চলছে, তার মাঝখানেই আমি একবার স্পন্দনদাকে গিয়ে বলি যে দাদা মানে আমাকে কি করতে হবে একটু বলবেন। তারপরে এরকম জিজ্ঞেস করে বলে যে তুমি একটা কাজ করো, আমাদের 13 তারিখে স্টেজ রিহার্সাল আছে, সকাল 7টায়, সকাল 7:30টায় রিপোর্টিং, তপনে চলে এসো। আচ্ছা দাদা আপনার নাম্বারটা? হ্যাঁ নাম্বার লেখো। নাম্বার লিখলাম, লেখা টেখার পরে বেশ ঘরে এসে আনন্দে আছি যে এরকম যেতে হবে। এবার ঘরে এলাম, 13 তারিখ সকালবেলা এরকম রিহার্সালে গেলাম, ভালোই লাগলো বেশ ব্যাপারটা। এরকম সকাল থেকে একটা মানে এরকম একটা অডিটোরিয়ামের মধ্যে প্রায় 12-13 ঘন্টা কাটানো, এটা মানে রিহার্সাল হচ্ছে, এত লোক, মজাও হচ্ছে, কাজও হচ্ছে, এবং মানে প্রত্যেকটা জিনিসই তৈরি হচ্ছে, মানে মানে কিরম বলবো, মানে একটা কম্পোজিশন হচ্ছে, একটা এরকম এরকম মিউজিক, এরকম লাইট, সবকিছুই আমার কাছে যেহেতু নতুন, বেশ ভাল লাগছে করতে। এবং প্রথম দিনেই গিয়ে আমি যেটা পেয়েছিলাম একটা সৌভাগ্যই বলা যেতে পারে, আমি কোরাসে একটা পাঠ পেয়ে গেছি, আমাকে পাঠ দেওয়া হয়েছে, পাঠ করছি। পাঠ করতে করতে এরকম হয়েছে, রিহার্সাল করতে করতে একবার আমি মানে একটা এরকম সেফ হোমের সিন হচ্ছে, সেফ হোমের সিনে এরকম আমার একটা দরজা দিয়ে বেরোনো, এবার আমি কি করেছি মানে মানে যেটা আমরা বলে থাকি আর কি, মানে উইংস দিয়ে বেরিয়ে গেছি, ডোর উইংস দিয়ে না বেরিয়ে উইংস দিয়ে বেরিয়ে গেছি। তখন স্পন্দনদা বলেছে যে না এরপরে তো বেরোতে নেই, মানে এরকম দেয়াল ভেঙে তো বেরোনো যায় না। ও আচ্ছা আচ্ছা, আমি তখন জানতাম না, সমস্তটাই আমার কাছে নতুন। রিহার্সাল টিহার্সাল করলাম, পরের দিন শো হলো, শো করলাম, বেশ অনেকটা অংশ জুড়ে ছিল কোরাস পার্টটা, বেশ ভালোই লাগে। তারপর তো চলতে থাকলো কলিকতার সাথে আমার জার্নি। এতগুলো বছর হয়ে গেল, এখন বর্তমানে আমি রবীন্দ্র ভারতীতে পড়ছি, নাটক নিয়ে পড়াশোনা করছি, ভালোই লাগছে বেশ করতে এত বছর ধরে। মানে মানে এখন গিয়ে মনে হয় যে একটা এমন কিছু খুঁজে পেলাম যেটা যেটা ছাড়া আমি আর কিছু করতে পারবো না। এটা খুব পজিটিভ অ্যাডিকশন। হ্যাঁ পজিটিভ অ্যাডিকশন, মানে এইটা ছাড়া আমার আর কিছু করার নেই। মানে সেই ওই মানে তাহলে ওই কবির সুমনে গানের একটা লাইন ধার করে বলতে হবে, আমার আর কোথাও যাওয়ার নেই, আমার আর কিছু করার নেই, মানে একটা ভালোবাসার জায়গা খুঁজে পেলাম। হ্যাঁ, ওখানে ও গানওয়ালা ছিল তো, হ্যাঁ, নাটকওয়ালা। আমি নাটকওয়ালা। সপ্তর্ষি তোর আশাটা কিরকম লাগে? খুব অনেস্টলি বলতে গেলে আমার এত খুব একটা ব্যাক স্টোরি নেই, জাস্ট দ্যাট আমার একটা পয়েন্ট অফ টাইমে খুব একটা রাফ প্যাচ দিয়ে যাচ্ছিল, মানসিকভাবে খুব একটা সুস্থ ছিলাম না। তো কোথাও একটা দেখলাম থিয়েটার থেরাপি বলে কিছু একটা, ভাবলাম যে কখনো করে দেখবো, কখনো ভেবে দেখবো। খুব একটা কমফোর্টেবল নেই, কারণ ছোটবেলা থেকে আমার স্টেজ ফ্রেট ছিল। আমি যেহেতু ক্লাসিক্যাল মিউজিক শিখেছি 10 বছর, তো স্টেজ পারফরমেন্স করতে হতো, স্টেজে উঠে আমি ঘাবড়ে যেতাম, কিছু করতে পারতাম না খুব একটা। তো সেই স্টেজ ফ্রাইটটা আমার ছোটবেলা থেকেই ছিল, তো ওই জন্য খুব একটা গুরুত্ব দিয়ে ভাবিনি বিষয়টা নিয়ে। বাট ওই বলে না, ইফ ইট এক্সাইটস ইউ অ্যান্ড স্কেয়ারস দ্য শিট আউট অফ ইউ এট দ্য সেম টাইম, দ্যাট ইজ ইউর নেক্সট মুভ। ওই জন্য একদিন সাহস করে তোমাকে ফোন করেও ফেললাম, আর তুমি ধরেছিলে ফোনটা। বিশাল ব্যাপার। তো তখন তুমি বলেছিলে যে চলে আসতে রবিবার, আমি রবিবার এসেছিলাম, এসে স্বাভাবিকভাবে তোমার 15 বার ফোন করেছিলাম, তুই ফোন ধরো। তো তখন সামনে একটা চায়ের দোকানে অঞ্জুদি ছিল, অঞ্জুদি বললো যে কি দরকার, কি ব্যাপার, যে এরকম একটা স্পন্দন বাবুকে ফোন করেছিলাম, স্পন্দন বাবু তো কেউ নেই এখানে, স্পন্দন আছে।
যে হ্যাঁ ওই রিহার্সালের জন্য থিয়েটার গ্রুপ কলিকাতা। বললো যে এই তো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যা, তুই ওকে ফোন করেছিস তুই আমাকে বলবি তো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বলো। তারপর উপরে গিয়ে দেখলাম যে হরিপদ কেরানির রিহার্সাল চলছে, গিয়ে বসলাম সাইডে। রিহার্সাল শেষ হলো, স্বস্তিকদা এসে কথাবার্তা বললো, ব্যাস তারপরে ওই একটা ইনহিবিশন ওভারকাম করলাম, ওটা একটা ভালো লাগা, ওটা থেকে আবার আসতে থাকলাম। একটা নতুন জিনিস আমি কোনোদিন আগে থিয়েটার দেখিনি কোনোদিন, তো প্রথম লাইভ রিহার্সাল দেখছি, খুব ইন্ট্রিগিং লাগলো ব্যাপারটা। তোমার অভিনয়টা খুব ভালো করেছিল, তো জিনিসটা মনে হলো যে আরেকবার আসা যায়। আরেকবার এলাম, তারপর মনে হলো আরেকবার আসা যায়, আবার এলাম। আস্তে আস্তে হঠাৎ একদিন একটা কেপ্লাসের চরিত্র পেয়ে গেলাম, তো সেই চরিত্রটা পাওয়ার জন্য আমি আমার ট্রিপ ক্যান্সেল করেছিলাম ভাই বোনদের সাথে, হ্যাঁ। মন্দারমণি যাচ্ছিলাম গাড়ি করে। তো সেই ট্রিপটা ক্যান্সেল করে, একটা ছোট চরিত্রই ছিল বাট কোনো চরিত্র ছোট হয় না। সেটাই আমার প্রথম হাতে করি কে প্লাস বলে একটা নাটক। ওটাই ছিল কে প্লাসের প্রথম প্রসেনিয়াম শো। হ্যাঁ, তার আগে ওটা আমরা প্রথম ইন্টিমেটে proscenium। করেছিলাম ফেস্টিভ্যালে। তো ওই তারপর থেকেই জিনিসটা ভালো লেগে যায়। তখন আর মানে একটা টাইমের পর আমি আর নাটক ছাড়া খুব একটা কিছু ভাবতে পারছি না। তো অভিনয়টা খুব ভালো লেগে গেছে, আহ, নাটকটাই করছি আপাতত, খুবই ভালো লাগছে, বাট ভবিষ্যতে আরো দেখা যাক, কি এক্সপ্লোর করা যাক। এটা গেল। এবারে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি হঠাৎ হঠাৎ না, তুমি নাটকে মনে অনেক মোটামুটি অনেক বছরই আছো, তাও কত বছর? আমি মানে স্টেজে উঠছি আমার 5 বছর বয়স থেকে, হুম। কিন্তু যদি সেইভাবে একদম মানে শিখে নাটক করছি সেটা ক্লাস 8 থেকে স্টেজে ওঠা। সেটাও একটা কনসিডারেবল টাইম। হ্যাঁ, এবার সেইটা মূলত আমার মানে ফ্যামিলিতে এটা ছিল, কারণ আমার বাবাও থিয়েটার কর্মী, মাও একটা সময় থিয়েটার করতো। এবার সেখান থেকেই ওই ছোটবেলা থেকে আমার আবার ওই জিনিসটা প্রচন্ড ভাবে ছিল যে নাটক দেখতে যাওয়ার একটা মারাত্মক প্র্যাকটিস আমাদের বাড়িতে ছিল, যেটা প্রত্যেক রবিবার বাবার যেহেতু ছুটি থাকতো বা যে কোনো ছুটির দিনে একটা প্র্যাকটিসই ছিল যে নাটক দেখতে যেতে হবে। আর খুব একটা মানে বাদ বিচার করে না, যে নাটকটা হচ্ছে মানে নাটক দেখতে হবে, হ্যাঁ কোনো যে নাটকটা হচ্ছে সেটা দেখতে ভালো যাও। হলো খারাপ হলো সেটা দেখা না হ্যাঁ, আর সেটা দেখতে গিয়ে গিয়ে একটা ওখান থেকে একটা ইন্টারেস্ট জন্মেছিল। আমি প্রথমে ছোটবেলায় গিয়ে কিছুই বুঝতে পারতাম না কি হচ্ছে। আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগতো, সেটা হচ্ছে পর্দা খোলা আর পর্দা না। আমার এই বিষয়টা বিভৎস ইন্টারেস্টিং লাগতো ছোটবেলায়। মনে আছে আমি বাড়িতে স্টেজ বানিয়ে ফেলতাম বিছানার খাটের মধ্যে, সেগুলো কি সব একটা করে বেড়াতাম। সেখান থেকে তারপরে বাবাদের একটা থিয়েটার গ্রুপ ছিল নাটকে কলকাতা, সেখানে ওই ভাগ্যরঙ্গ করে একটা নাটক হতো, যেটা আমরাও পরে করেছি, হুম হুম হুম। জনপ্রতিনিধি। এই নাটকগুলো দেখতে যাওয়া, নাটকের কল শো দেখা, এবং শুধু হলে না, মাঠের মধ্যে একটা শো হচ্ছে, স্ট্রিট থিয়েটার, স্ট্রিট থিয়েটার না, মাঠের মধ্যে স্টেজ বানিয়ে, মাচা, হ্যাঁ, মাচা শো। যেটাকে আমরা মানে ওই নাটকের ভাষায় ওটাকে মাচা বলা হয় না, মানে অ্যাকচুয়ালি ওইটাই কনসেপ্ট। ওই ওখানে দেখতে যাওয়া, সেটার একটা আলাদা এনার্জি, এবং এইগুলো হতে হতে একটা বেশ ওই মানে কোনোভাবে একটা আমি ইনভলভ হয়ে গেলাম বিষয়টার মধ্যে। এবং সেখান থেকে আমাদের স্কুলে তখন একটা জিনিস শুরু হয়েছিল যে ইসিএ, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেখানে ড্রামা ছিল, সেখানে আমি ঢুকি। সেখানে যথারীতি স্কুলে যেভাবে শেখানো হয়, মানে সেটা যে খুব বিশালভাবে শেখানো তা তো নয়, মানে প্রাথমিক ইন্টারেস্টটা জাগিয়ে তোলা। হ্যাঁ। এছাড়া আমাদের পাড়ায় নাটক, যেটা এখন অনেক কমে গেছে চারিদিকে, মানে এটা একটা সময় সিরিয়াসলি হতো যে সরস্বতী পুজো, রবীন্দ্র জয়ন্তী, এগুলো পাড়ার নাটক। হ্যাঁ, এগুলো তো সেখানে দেখেছি। হ্যাঁ, সেখানে বাবার ডিরেকশনে নাটক, প্রথম অংশ অবাক জলপান, এটা মোটামুটি বোধহয় অনেকের জীবনে এই নাটকের অভিজ্ঞতা আছে, অবাক জলপান। সেখান থেকে বাবা আর মা দুজনেই ক্লাস 6 তখন আমাকে নিয়ে গিয়ে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে শ্রী রমাপ্রসাদ বণিক স্যারের নাটকের ক্লাসে আমাকে ভর্তি করে দেয়। এবারে ওই বয়সে আমি অ্যাকচুয়ালি জানতাম না এটা, যে যে মানুষটির কাছে আমি গেলাম সে মানুষটি অ্যাকচুয়ালি কি মাপের, উনি অ্যাকচুয়ালি কি, সেটা অনেক পরে জেনেছি। এবং যখন জেনেছি তখন অনেকটা দেরি হয়ে গেছে, মানে সেটা তখনও স্যারের কাছে আমি আসি আর কি, স্যারের কাছে যখন ক্লাস করছি, স্যারের ডিরেকশনে একটা নাটকের সৌভাগ্য হয়, একটা নাটক করার পরিচয়। এবং তারপর তখন তোমার বয়স কত? তখন আমার ক্লাস 8, মানে একদম ছোটবেলায়। হ্যাঁ। সেইখানে
স্যারের একটা এই অদ্ভুত প্রসেস, সেটার মধ্যে দিয়ে একটা, এবং অতগুলো সমবয়সী আমরা, মানে অতগুলো বাচ্চাকে নিয়ে একসাথে কাজ করা, এবং যে নাটকগুলো হচ্ছে সেগুলো কিন্তু ওই তথাকথিত বাচ্চাদের নাটক নয়। মানে নাটকটা হয়তো বাচ্চারা অভিনয় করছে, বাচ্চারাও দেখতে যেতে পারে, কিন্তু যদি কোনো বড় কেউ দেখতে যায় তার কাছে কিন্তু মানেটা অন্য দাঁড়াবে নাটকটার। আচ্ছা। মানে সেরকম অনেক সংলাপ এখন আমি ভাবলে বুঝতে পারি যে তখন অ্যাকচুয়ালি আমরা কি সংলাপ বলতাম বা কি গান গাইতাম স্টেজে। সেটা স্যারের লেখার অদ্ভুত জোর ছিল। এবং আমরা মানে এখন যেটা ভাবলে বুঝতে পারি যে আমরা সেইভাবে ওখানে অভিনয় কোনোদিন করিনি। স্যারের ডায়ালগ গুলো এতটাই স্ট্রং হতো যে ওটা জাস্ট আমরা বলে দিতাম, ওটা বলে দেওয়াটাই এনাফ ছিল। সেখান থেকে তারপর মানে এটা সবারই জানা যে হঠাৎ করেই আমরা স্যারকে হারাই 2010 সালে। হঠাৎ ঘটনাটা ঘটে, মানে আমরা একটা শো করে ফিরি এবং তারপরেই এই ঘটনাটা ঘটে। এবং তারপরে ওই একটা মানে একটা পরিবারের ওপর থেকে যদি একটা ছাদ সরে যায়, একটা স্তম্ভ সরে যায়, তাহলে যেটা হয় আর কি, পুরো ছত্রাকার হলে সবাই এদিক ওদিক গিয়ে পড়লাম। আমিও তখন বিভিন্ন জায়গায়, গৌতম হালদারের কাছে নয়নাটুয়ায়, মানে তখন তুমি অন্যান্য দলে অভিনয় হ্যাঁ করছো। মানে তখন অন্যান্য জায়গায় শুরু করি করা। কাল প্রতিমা বলে একটা দলে কাজ করা শুরু করি, এবং সেখান থেকেই আমার কিছুদিন পরে আস্তে আস্তে একটু পাহাড়ি মেরেই আমরা ডিসাইড করি যে নেহেরুর একজন সিনিয়র, আমরা এখানে ডিসাইড করি যে আমরা কলিকথা শুরু করব। সেখান থেকে একটা কলিকথার পথ চলা শুরু হয়। আচ্ছা, এবারে যদি নাটকে আসি, আমাদের যে মেডে প্রোডাকশন, তো এই আইডিয়াটা এলো কি করে? একটু আইডিয়াটা আমাকে খুলে বলো যে মেডে বিষয়টা কি, আর এই বিষয়টা এটা মানে গতানুগতিক ধারণা তো নয়। মানে বাংলা থিয়েটারে আমরা যেরকম নাটক দেখে থাকি, মেডে তার থেকে খানিকটা বলবো না, অনেকটাই আলাদা। সে এতটা আলাদা কনসেপ্ট তোমার মাথায় এলো কিভাবে আর কেন? এইটার অ্যাকচুয়ালি বীজটা বপন করেছিলেন স্যার। একটা ক্লাসে স্যার কথা বলতে বলতে একটা এক্সাম্পল দিয়েছিলেন আমাদের। ক্লাসটা ছিল হচ্ছে সম্ভবত নয় ম্যাজিক ইফ, না হলে বিলিভ ইট টু বি ট্রু উইচ ইজ নট ট্রু, এরকম কিছু একটা ক্লাস ছিল। সেখানে স্যার যেটা মূলত যে এক্সাম্পলটা দিচ্ছিলেন, যে স্টেজের মধ্যে যদি আমাদের কিছু দেখাতে হয়, সেটা সবসময় তো একদম রিয়েল জিনিস দেখিয়ে দেওয়া সম্ভব হয় না। মানে স্টেজে একটা জঙ্গল দেখাতে হবে, সেখানে তো আমি একটা সত্যি সত্যি গাছপালা দিয়ে জঙ্গল সবসময় তৈরি করতে পারি না। অনেক জায়গাতে তৈরি হয়েছে, সেটা বিদেশে অনেক থিয়েটারে সত্যিই হয়েছে, হয়তো সত্যিকারের গাছ লাগানো হয়নি কিন্তু সেরকম রেপ্লিকা কিছুটা লাগানো হয়েছে। এবার সেটা অনেকভাবে সাজেস্টিভ ভাবে সম্ভব, আলো দিয়ে সম্ভব। এবার এই এক্সাম্পলটা দিতে গিয়ে স্যার একটা কথা বলেছিলেন যে যদি এরকম ভাবে একটা নাটক শুরু হয় যে গভীর কোনো একটা জঙ্গলের মধ্যে একটা প্লেন ক্র্যাশ করেছে, স্যার এইটুকুনি একটা জিনিস বলেছিলেন। এবং সেইটা তারপরে স্যারও সেই টপিকটা নিয়ে কোনোদিন কোনো নাটক করেননি, স্যারের কোনো স্ক্রিপ্টও নেই সেটা নিয়ে। এবং সেইটা ওই বয়সে কোথাও একটা মানে ওই একটা মানে ইমাজিনেশনে একটা ট্রিগার করে দিয়েছিল, এটা যদি সত্যি হয়। এবং আমি সেই সময়তে একটা গল্প লিখেছিলাম, যেটা কিছুদিন আগে খুঁজেও পেয়েছি কাগজটা। তখন নামটাও অন্য ছিল, তখন নামটা ছিল বোয়িং 747, যেটা লেখা দেখলাম কাগজটার উপর। সেই সেই স্টোরিটাকে নিয়ে তখন একটা স্ক্রিপ্ট লেখার চেষ্টা করেছিলাম। সেটা স্ক্রিপ্টটা আমি লিখতে পারিনি তখন, যথেষ্টই ডিফিকাল্ট টপিক। এবং তারপরে আস্তে আস্তে মানে অনেকদিন ধরেই এটা ছিল আর কি, মানে ব্যাক অফ দ্য মাইন্ড জিনিসটা ছিল, যেটা কোনোদিন এটা করা যায়, কোনোদিন এটা করা যায়। প্রাথমিক স্ক্রিপ্টটা যেটা প্রথম লিখেছিলে, এটা মানে কবেকার কথা? এটা অ্যারাউন্ড ওই ক্লাস 7-8, অনেক বছর আগে থেকেই। হ্যাঁ মানে ওই সময়তেই প্রিপারেশন বললে ভুল, মানে স্যার ওই বীজটা বুনে দিয়েছিল আর কি, বীজটা চারা গাছ। হ্যাঁ, যে এরকম একটা আইডিয়া স্যার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে এটা যদি একটা নাটকের শুরু হয়। শুরুটা কিন্তু আমাদের নাটকটা তাই, হ্যাঁ সেখান থেকে ব্যাপারটা এগোচ্ছে। এবং ওইখান থেকে ডেভেলপমেন্টটা শুরু হয়েছিল। এবং তারপরে পরবর্তীকালে আমিও আর কোনোদিন এটা মানে প্রোডাকশনটা যে করব এইটা ইচ্ছেটা ছিল, সেটা করা হয়ে ওঠেনি। আগের বার কলিকাহনে কিছু প্রোডাকশন আমাকে ভীষণভাবে ট্রিগার করেছিল যে অন্য ধরনের কাজ করা যায়
একটা গতানুগতিক যেটা চলছে তার বাইরে গিয়েও একটু করে দেখা যায়। এবং সত্যি আজকের দিনে বাংলা থিয়েটারে এই ধরনের কাজ হচ্ছে, যে গতানুগতিকের বাইরে গিয়ে কিছু কাজ। সেটা কোন প্রোডাকশন যেটা থেকে তোমার মনে হয়েছিল যে হ্যাঁ এবারে এরকম কাজ করা যায়? বেশ কিছু প্রোডাকশন। আমার সব থেকে প্রিয় এই মুহূর্তে যে নাটকটা, যেটা আমার দেখে মনে হয়েছিল যে আরে বাস এটা করে ফেলেছে, অসাধারণ একটা, সেটা হচ্ছে আমি প্লুটো। আমি প্লুটোর আমার শো দেখে এলাম রিসেন্টলি, দল থেকেই তুমিই বলেছিলে, হ্যাঁ। সবাই মিলে গেলাম, তুমি বোধহয় আটকে পড়েছিলে শুট। হ্যাঁ, আমি আটকে গেছে, যেতে পারিনি। আমার নাটকটা দেখা, হ্যাঁ। আমি দেখে মনে হয়েছিল এটা কি করে ফেলেছে, দারুণ, সত্যি অসাধারণ নাটক। দারুণ। এবং ওই আবার যে নাটকটা বাচ্চারা দেখলে একরকম মানে পাবে, হ্যাঁ বড়রা দেখলে একটা সম্পূর্ণ একটা রাজনৈতিক নাটক ওটা। এবং অনামিত্র অসাধারণ ডিরেক্টর, দারুণ কাজ। আর অবশ্যই কুর্নিশ জানাতে হবে বাচ্চা ছেলেগুলো যারা না বুঝে ওরকম একটা অসাধারণ অভিনয় করে বেরিয়ে গেল। ওরকম স্টেজ প্রেজেন্স। হ্যাঁ, আর বড় হলে হয়তো ওরাও নিজেরা কোনোদিন ভাববে হ্যাঁ। আরে ভাই আমি এটা করেছি। হ্যাঁ, এই ধরনের কাজই, এই ধরনের কিছু কিছু কাজ সাহসটা দিয়ে দিল যে চলো এটা করা যায়, করে দেখি। প্লাস আর একটা জিনিস যেটা, যে কলকাতায় এরকমও নয় যে শুধু বাংলা ভাষার থিয়েটারই হচ্ছে, সেটাও একটা সাহস দিয়েছিল, করে দেখা যাক একবার। তো সেটা থেকে আমার পরবর্তী প্রশ্ন, ভাষা নিয়ে যখন বললে, ওয়াই ইংলিশ? বাংলা থিয়েটারে ইংলিশ নাটক কেন? হ্যাঁ, মানে বাংলা থিয়েটারে ইংলিশ নাটক কেন প্রশ্নটা করলে সত্যি, কিন্তু আমার এটাকে মানে এই নাটকটা আমি যখন করেছিলাম তখন আমার একটা কথা মাথায় এসেছিল, সেটা ছোট মুখে বড্ড বড় কথা হয়ে যাবে। সেটা হচ্ছে একটা ইন্টারভিউতে ঋতুপর্ণ ঘোষ এই কথাটা বলেছিলেন, কারণ ওনার সিনেমায় কিন্তু শুধুমাত্র বাংলা ভাষা থাকতো না। হ্যাঁ, ওনার সিনেমায় ইংলিশ আছে, হিন্দি আছে, বাংলা আছে। উনি বলতেন যে আমি বাংলা সিনেমা শুধু নয়, আমি ইন্ডিয়ান ফিল্মে বিশ্বাসী, যে একটা ইন্ডিয়ান ফিল্ম হচ্ছে। এবার এই নাটকটার ক্ষেত্রে আমি যখন এটা শুরু করেছিলাম তখন আমি এটার কোনো মানে স্পেসিফিক রিজিয়ন, স্পেসিফিক রিলিজিয়ন, কোনো স্পেসিফিক মানে যা যা রকমের আমাদের ভেদাভেদ থাকতে পারে সেগুলোকে চেষ্টা করেছিলাম বাদ দেওয়ার। যে এই ঘটনাটা কোথায় ঘটছে, এই দুটো মানুষ কারা, এরা জাতিগতভাবে কারা, সেটা নেই, শুধু ক্রাইসিসটা আছে। এবার সেটার জন্য আমার যেটা মনে হয়েছিল যে এটা প্রচুর দ্বিমত থাকতে পারে কথাটা নিয়ে, যে ইউনিভার্সালি সব থেকে অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটা হচ্ছে ইংলিশ। হ্যাঁ সে তো অবশ্যই, এবারে সেটা ইন্টারন্যাশনাল। হ্যাঁ, ইন্টারন্যাশনালি সব থেকে অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ভাষা, এবং যার জন্যই আমার সেটাকে ইংলিশে করা। প্লাস যখন একটা ফ্লাইট ফ্লাই করে তখন অধিকাংশ সময় পাইলটের সাথে যখন গ্রাউন্ড কন্ট্রোলের যোগাযোগ হয় সেটা কিন্তু ইংলিশেই হয়, কারণ ওই সেম যুক্তি সেটার। এবারে সেই কারণেও আমি যেটা করেছিলাম যে একজন পাইলট যে কমিউনিকেশনগুলো করছে সেগুলো যদি ইংলিশেই কন্টিনিউ হয়, কারণ সে তো ওখানে নেমে জানে না যে সে কোথায় নেমেছে, সে জায়গাটা অবশ্যই ভারতবর্ষ নয়, জায়গাটা ভারতবর্ষের বাইরে কোথাও একটা, সেখানে সে কোথায় নেমেছে সেটা সে বুঝতে পারছে না। সে যদি কারোর সাথে কমিউনিকেট করতে যায়, সে তখন আমার মনে হয়েছিল যে ইংলিশে কমিউনিকেট করাটা বেটার, যার জন্যই নাটকটা ইংলিশে করা। কিন্তু সেক্ষেত্রে মানে যেটা বলতে পারি মানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যেটা ব্যাপারটা হচ্ছে যে বাংলা ভাষার গ্রহণযোগ্যতাটা বেশি, মানে যে সকল অবশ্যই, এবং আমি চাই সেটা থাকুক, অবশ্যই থাকুক। মানে মানে সচরাচর যারা ইতিমধ্যে যারা থিয়েটার দেখেন, সেটা তো না 8 থেকে 80 সবাই প্রায় দেখেন, সেখানে একটা বাংলার একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, বাংলাটাই সবাই বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন। এবার সেখানে দাঁড়িয়ে একটা ভিন্ন ভাষার নাটক, এবার সেটার দর্শকদের মধ্যেও ঠিক কতটা গ্রহণযোগ্যতা থাকবে কিংবা দর্শকদের কাছে সেটা কতটা বোধগম্য হবে, সেইটা নিয়ে তোমার কি ভাবনা ছিল? এখানে তো এরকম থিয়েটার দল আছে কলকাতায় যারা নিয়মিত হিন্দি নাটকই করে। তাও মানে আমি বলছি যে মানে অনেক, কিন্তু মানে অনেক দর্শক তাও মানে হিন্দিটা মানে ভাঙা ভাঙা হলেও, ভাষা ভাষা হলেও বোঝার চেষ্টা করেন। কিন্তু হ্যাঁ, আমার কাছে যেটা বিষয় ছিল হচ্ছে যদি হিন্দি তারা দেখতে পারে তাহলে হিন্দির থেকে কিন্তু আমার মনে হয়েছে যে অ্যাকসেপ্টেবিলিটি ইংলিশের বেশি। আচ্ছা, তার একটা কারণ হচ্ছে অল ওভার ইন্ডিয়া
অনেক জায়গাতে কিন্তু হিন্দি চলে না, যেমন সাউথ ইন্ডিয়া। অনেক জায়গায় হিন্দি চলে না, কিন্তু সেখানে ইংলিশ চলে। এবারে ইংলিশ কিন্তু কোনোদিন এরকম হয়নি যে কোনো একটা রাজ্যে গিয়ে সেখানে ইংলিশ ভাষাটা নেই। বাংলা ভাষা নেই এরকম তো আছেই রাজ্য, হিন্দি ভাষা নেই এরকম রাজ্য আছে। এবং আজকের দিনে আমরা মূলত যে জোনটার মধ্যে আটকে আছি সেটা হচ্ছে নেটফ্লিক্স, অ্যামাজন, হইচই। হইচই অবশ্যই বাংলা, কিন্তু এই যে আমরা একটা কন্টেন্টের মধ্যে আটকে গেছি। এবং আজকের দিনে যারা থিয়েটার দেখে তারা কিন্তু ইউটিউবে ব্রডওয়ে নাটকও দেখে, তারা ইউটিউবে ডিজনি প্রোডাকশনসও দেখে, অনেকেরই ফ্রোজেন দেখা, অনেকেরই আলাদিন দেখা, ফ্যান্টম অফ দি অপেরা প্রায় সবারই বোধহয় দেখা, যারা থিয়েটারের দর্শক বা যারা এমনি মানে থিয়েটার দেখতে ভালোবাসে, হয়তো হলে আসতে পারে না, বাড়িতে বসে দেখছে, তারাও কিন্তু ফ্যান্টম অফ দি অপেরা অনেকেই দেখেছে। সেই নাটকগুলো ইংলিশ নাটকই কিন্তু, সুতরাং এরকম নয় যে তাদের বুঝতে অসুবিধা হবে। এবং আমরা তো আর মানে অসাধারণ কোনো আমেরিকান অ্যাকসেন্টে বলছি যেটা হয়তো সাবটাইটেল ছাড়া বোঝা যাচ্ছে না, তা তো নয়। ইংলিশ বলছি এবং সেটা অনেকটাই চেষ্টা করছি যে কারেক্ট অ্যাকসেন্টে বলার, কিন্তু সেটা বোধগম্য হবে। সেটা এরকম নয় যে সেটা বোঝাই গেল না, তলায় সাবটাইটেল দিতে লাগলো। এবং ইংলিশ সিনেমা আমরা যখন দেখি তলায় সাবটাইটেলটা কিন্তু ইংলিশেই যায়। বা ফিল্ম ফেস্টিভ্যালে যে এত ভিড় হয়, ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে এটা সব থেকে বড় উদাহরণ, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যে ভাষাটা ম্যাটারই করে না। আমরা যখন কোনো একটা সিনেমা দেখছি একটু পরে গিয়ে কিন্তু আমরা ভুলে যাই সিনেমাটা কি ভাষায় হচ্ছে। আমরা অনেক সময় তলার সাবটাইটেলটাও পড়ি না, তখন ওই অ্যাকশন, রিয়াকশন, সিচুয়েশন ওইগুলোই এতটা প্রাধান্য পেয়ে যায় যে আর ওইটা দেখতে লাগেই না, মানে সামহাও মনে হয় ভাষাটা বুঝতেই পারছে। হ্যাঁ, যে কারণে এখন ইদানিংকালে ইন্ডিয়ান অডিয়েন্সে একটা মারাত্মক কোরিয়ান সিরিজ সিনেমার বুম এসছে। মারাত্মক নর্থদের সবাই ভাষা বোঝে, ওই সাবটাইটেল পড়ে বা ভাইবটা নেয় লোকে। মারাত্মক হবে। এরকম অনেক ওটিটি হয়েছে যেখানে কোরিয়ানের আলাদা সেকশন করে দেওয়া হয়েছে, হ্যাঁ, কোরিয়ান ড্রামাস নেটফ্লিক্সেই আছে। হ্যাঁ আছে। এবং সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে ভাষাটা ব্যারিয়ার হবে না। তো এরকম নানা রকম ইনস্টেন্সেস থেকে আমরা প্রমাণ পেয়েছি যে ভাষাটা কখনোই বেরিয়ে হ্যাঁ, হয়। এবং বিশেষ করে এই নাটকটার ক্ষেত্রে যেখানে অ্যাকচুয়ালি সিচুয়েশনটাই সব থেকে ইম্পর্টেন্ট। অবশ্যই ক্রাইসিসটা। হ্যাঁ, আর সেটা এক্সপ্লেন করবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক বেটার। হ্যাঁ। এবার তোদেরকে একটা জিনিস জিজ্ঞেস করা, সেটা হচ্ছে তোরা তো এর আগেও নাটক করেছিস, তুইও করেছিস, তুই তো করেইছিস। নাটকটার আমি মেকিং প্রসেসটায় যদি যাই, মেকিং প্রসেসটায় মানে তোদের কি কি মনে হয়েছে, মানে তোদের সেটা কতটা হেল্পফুল মনে হয়েছে, কতটা মনে হচ্ছে না এরকম হলেও ভালো হতো বা এরকম অন্যভাবে করা যেত, সেটা কি মনে হয়েছে তোদের? দেখো, মেকিং নিয়ে যদি বলি তাহলে প্রাথমিকভাবে যেটা বলতে চাইবো, আমি যেহেতু অনেকটাই নতুন এই মেকিংটার ব্যাপারে, অন্য কারোর সাথে বাইরে যখন কথা বলেছি সবাই বলেছে যে ব্যাপারটা একদম গতানুগতিক পদ্ধতি থেকে আলাদা। মানে সাধারণভাবে কি হয়, একটা গল্প থাকে, একটা সিন থাকে, সেটা পড়া হয়, রিডিংয়ে বসা হয়, তারপরে বলা বলি করা হয়, তারপরে সেটা কম্পোজিশনে যায়, তারপরে রিহার্সাল করে মঞ্চস্থ হয়। কিন্তু এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে, মানে প্রথমে একটা আইডিয়া নিয়ে তুমি এসেছিলে যে এই এই জিনিস হতে পারে, এবারে তোরা বল যে জিনিসটা কি হতে পারে, এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে যদি তুই দাঁড়িয়ে থাকতিস তাহলে তুই কি করতিস। হ্যাঁ, কোনো কংক্রিট স্ক্রিপ্ট নেই, কোনো স্ক্রিপ্ট নেই। তো সেই একটা আমাদের একটা টিম ছিল, সেই টিমটার মধ্যে সবার মতামত নেওয়া হয়েছে। রাত্রেবেলা আমরা বসতাম, আমার মনে আছে তুমি একটা মিউজিক চালিয়ে দিতে পিছনে জঙ্গলের, সেই জঙ্গলের মিউজিকটা আমরা সবাই 15-20 মিনিট, আধ ঘন্টা চুপচাপ বসে থাকতাম। মানে ওরকম একটা মানসিক পরিস্থিতিতে চলে আসতাম যে হ্যাঁ, আমরা সবাই এই জঙ্গলে ফেসে আছি, তাহলে আমার নেক্সট স্টেপটা কি করা উচিত। আমি দুটো কথা বললাম, আশিস দুটো কথা বললো, তুমি দুটো কথা বললে, এই সবার একটা ইনপুট নিয়ে যে তারপরে স্ক্রিপ্টটা লেখা, ইট ওয়াজ এ ভেরি ইন্ট্রিগিং প্রসেস ফর মি। জিনিসটা আমার জন্য খুব এনজয়েবল ছিল। এবারে একটা অ্যাডভান্টেজ যেটা আমি ফেস করেছি, যেটা ওর জন্য একটুখানি চ্যালেঞ্জিং হয়ে গেছে, সেটা আমাদের মধ্যে কথা হচ্ছিল একটু আগে, সেটা হচ্ছে আমি যেহেতু নতুন, আমি গতানুগতিক প্রসেসে এরকম কাজ করে থাকিনি, আমার কাছে জিনিসটা স্বাভাবিক ছিল। আমার কাছে স্ক্রিপ্ট পড়ে নাটক করাটাও যতটা স্বাভাবিক, আমার কাছে এরকমভাবে নাটক তৈরি করে করাটাও ততটাই স্বাভাবিক। কিন্তু ও যেহেতু একটা ট্রেডিশনাল মেথডে করে এসছে, ও কিছু চ্যালেঞ্জেস ফেস করে। বরাবরই আমি যে ধরনের থিয়েটারে অভিনয় করে এসেছি, মানে সেখানে কথাটাই একমাত্র আমার অস্ত্র। হ্যাঁ,
মানে কথাটা একটা অস্ত্র, মানে সেটা দিয়ে আমি আমার সমস্ত অনুভূতি প্রকাশ করতে পারবো। সেখানে দাঁড়িয়ে একটা নাটক যখন তৈরি হচ্ছে, যেখানে পরিচালক কোনো শব্দই দেয়নি, কোনো কথাই নেই, একটা স্টোরি লাইন দিয়ে দিয়েছে, স্টোরি লাইন দিয়ে বলেছে যে কাজ করো এবার। সেখানে ডিফিকাল্টি এসছে, আমরা চেষ্টা করেছি। আমার মনে আছে তুই আমাকে অনেকবার বলেছিলিস যে তোমার হয়তো মনে হচ্ছে যে আমি তোমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, বাট এই পদ্ধতিতে তুমি যতটা নতুন আমিও ততটাই নতুন। হ্যাঁ, মানে আমরা অ্যাজ আ ফ্রেশারই কাজ করেছি এই নাটক। ওটাই। হ্যাঁ, বলো। তো তুমি এরকম তো ডিরেকশন আগে অনেক দিয়েছো গতানুগতিক, তো এরকম ভাবে যে নতুন ভাবে কাজ করলে, মানে তোমরা তো তুমি তো ডিরেক্টর, তুমি আমাদের যেভাবে বলেছো আমরা সেভাবে কাজটা করেছি, তোমার কোনো অসুবিধা হয়নি যে এরকম একটা নতুন প্রসেসে কাজ করছি, এরকম ভাবে তো আমি কাজ করে থাকি না? না মানে আমার কাছেও বিষয়টা তাই ছিল যে এই নাটকটা আমার মনে হয়েছিল যে এটা নর্মাল প্রসেসে হবে না, কারণ নাটকটার মধ্যে ইনভলভ হওয়াটা ভীষণ দরকার, সোলফুলি ইনভলভ হতে হবে অভিনেতাকে। এবং সেইটা মানে ওই আমরা এটা মুখে বলাটা খুব সহজ যে বিলিভ ইট টু বি ট্রু উইচ ইজ নট ট্রু, এইটা বিশ্বাস করাটা সত্যি মানে মহিলুহরা পারে সেটা করতে। এবারে সেইটা বিশ্বাস করে একটা অভিনয় ওইভাবে করাটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস, এবং এরকম একটা সিচুয়েশনাল একটা স্ক্রিপ্টের ওপর। এবং সেইটার জন্যই আমি আমার আর একটা জিনিস যেটা মনে পড়েছিল, আমি দেবেশ দার সাথে মানে দেবেশ চট্টোপাধ্যায়ের সাথে একটা কথোপকথনে আমি দেবেশ দাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে দেবেশ দা এরকম একটা প্রসেস নেন, দেবেশ দার প্রসেসটা হচ্ছে উনি পুরো রিহার্সালটাই উনি স্টেজে উইথ লাইট উইথ এই পুরোটা উনি স্টেজেই করান। সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন উনি একটা জিনিস বলেছিলেন যে মাসেল মেমোরি, যে অভিনেতা যখন রিহার্সাল রুমে অভিনয় করছে তখন তার চারপাশটা, যখন সে স্টেজে উঠে গেল তখন তার চারপাশটা কিন্তু পাল্টে যায়। সেইটা যেটা ইনফ্যাক্ট অ্যাক্টর প্রিপেয়ার যে বইটা সেটাতেও এই জিনিসটা আছে। এবার সেইটাকে যদি ভাঙা যায়, যদি এরকমই হয় যে আমি যখন রিহার্সাল করছি তখন আমার অ্যাম্বিয়েন্সটা হয়তো আমি সেটা আমরা করতে পারিনি, আমরা পুরোটা স্টেজেই করছি, কিন্তু আমি সেটা একটা অন্য একটা পদ্ধতি খোঁজার চেষ্টা করেছিলাম যে তাহলে কি করা যায়। এবারে সেখান থেকে ওটা এসেছিল যে আমরা যদি যতটা পারা যায় অ্যাম্বিয়েন্সটাকে জঙ্গলের মতনই তৈরি করা যাক। আমরা মূলত রাত্রিরে রিহার্সাল করেছি, যে সময়টা অলমোস্ট অন্ধকার, সারা রাত রিহার্সাল করেছি। আমরা অনেক সময় বাইরে গিয়ে রিহার্সাল করার চেষ্টা করেছি, রিহার্সাল রুমের বাইরে, এবং ওই একটা কন্টিনিউয়াস পেছনে একটা সাউন্ড চলছে, এটা জঙ্গলের। আর তার সাথে যেটা ব্যাপার হচ্ছে ডায়লগগুলো, যেহেতু এটা ডায়লগ প্রধান পারফরমেন্স নয়, আমার ডায়লগগুলো খুব একটা গুছিয়ে লেখার প্রয়োজন ছিল না, কারণ লোকটা যে সিচুয়েশনটায় আছে সে গোছানো সিচুয়েশনে নেই। এবং যদি অভিনেতা, আমার কাছে মনে হয়েছিল অভিনেতা যদি সোলফুলি সিচুয়েশনটায় বিলং করে তাহলে তো সে নিজে থেকে ওই কথাগুলো বলতে পারবে, কারণ তখন তো চরিত্রটাই কথা বলছে। সেই চরিত্রের কথা বলাটাই কিন্তু আলটিমেটলি তৈরি হয়েছে। হ্যাঁ, এটাতে এই প্রসেসটাতে আমাদের দুজনের একটা যেটা সুবিধা হয়েছে, একটা দুটো বড় সংলাপ ছাড়া আমাদের মুখস্থ খুব একটা করতে হয় না। আমরা ইনস্টিংটিভলি যেটা ভেবেছিলাম, যেটা লেখা হয়েছে সেটাই আমরা বলছি, আর সেটাই স্ক্রিপ্ট হয়ে গেছে। হ্যাঁ, এবং ওটাই যে মানে বলা হচ্ছিল মাসেল মেমোরি, মানে ওটা যেটা হয় যে মানে ইনস্টিংটিভলি যেহেতু আমরা সংলাপগুলো বানাচ্ছি, ওটা কিন্তু আমরা ভুলছি না, মানে ওটা কোনোভাবে আমাদের মাসেল মেমোরিতে বসে যাচ্ছে। সংলাপটা মানে কোনোদিনও যদি শো নাও হয় তাও আমাদের মনে থাকবে, এরকম ব্যাপার স্যাপার। কারণ নাটকটা তো অন্য কারোর লেখা নয়। হ্যাঁ, মানে ওটা নাটকটা একটা টিম তৈরি করেছে, পুরো স্ক্রিপ্টটা, স্ক্রিপ্ট থেকে শুরু করে পুরো প্রোডাকশনটা এটা ওইভাবে যৌথভাবে তৈরি করা। হ্যাঁ, এটার মধ্যে আমরা মানে যে জিনিসগুলো আমরা করতে পেরেছি সেগুলো আমরা মানে না হলে এই প্রসেসটা আমরা না গেলে হয়তো আমরা এই এতটা ডিপলি ব্যাপারটা টপিকটাকে এক্সপ্লোর করতে পারতাম না, মানে সাইকোলজিক্যালি এতটা ডিপে ঢুকতে পারতাম না হলে। আচ্ছা, তাহলে এখান থেকে পরের প্রশ্নটাই আসি, সেটা হচ্ছে এই যে থিমটা নাটকের প্লেন ক্র্যাশ, এটাকে কোনোভাবে এই ইদানিং দেশে বিদেশে এত প্লেন ক্র্যাশ হচ্ছে, এত লোক মারা যাচ্ছে, এত নেগলিজেন্স অন দ্য বিহাফ অফ এয়ারক্রাফট কোম্পানিজ বলো বা গ্রাউন্ড স্টাফ বলো, সেইটাকে কোথাও না কোথাও
আঘাত করা বা তুলে ধরার চেষ্টা করছো সমাজের কাছে? না মানে সেটা কিছুটা অবশ্যই সেটা ট্রিগার করেছিল এই সময় নাটকটা করার জন্য, কিন্তু নাটকটার একটা ঘটনা হচ্ছে প্লেন ক্র্যাশ, কিন্তু তার সাথে জড়ানো আরো অনেক কটা জিনিস আছে, এগুলো নাটকটা দেখলে বোঝা যাবে যে নাটকটার মানে প্লেন ক্র্যাশটা কোথাও একটা সাব প্লট হয়ে দাঁড়ায়, মেন প্লটটা অন্য কিছু হয়। এবং আসল প্রশ্নটা যেখানে গিয়ে ওঠে সেই প্রশ্নটা সভ্যতার প্রশ্ন। শুধুমাত্র যে প্লেন ক্র্যাশের জন্যই নাটকটা আমাকে ট্রিগার করেছে তা নয়, মানে সেইটা অবশ্যই একটা কারণ, এবং এটা বারবারই হয়েছে যে যখনই কোনো প্লেন ক্র্যাশ হয়েছে, যখন কিছু এরকম হয়েছে, তখন প্রথম দোষারোপটা পাইলটের উপর দেওয়া হয়, যেটা সব সময় যেহেতু পাইলট চালাচ্ছে। হ্যাঁ, মানে যেটা সব সময় সত্যি হয় না, অনেক কারণেই এটা প্লেন ক্র্যাশ করতে পারে। এবং আজকের দিনে ম্যাক্সিমাম যেটা নিয়ে রিসেন্ট প্রবলেমও হলো যে ম্যাক্সিমাম পাইলট তারা ওভার এক্সস্টেড, তারা মানে তাদের যা ডিউটি টাইম হওয়া উচিত তার থেকে তারা বেশি টাইম তাদের ডিউটি করতে হচ্ছে, একটা ফ্লাইটে যতটা আওয়ার্স ওড়া উচিত তার থেকে বেশি আওয়ার্স ওড়ানো হচ্ছে, সেগুলো হয়। কিন্তু শুধু যে সেইগুলোই আমাদের লক্ষ্য তা নয়, তার লক্ষ্যটা আরেকটু তার থেকে বেশি কিছু। মানে মেসেজ যেটা বলতে চাইছো, তোমার মাধ্যমটা প্লেন ক্র্যাশ ছিল, হ্যাঁ, কিন্তু তুমি সমাজের অন্য একটা জায়গাকে পিন করতে চাইছো। হ্যাঁ, একেবারে। তোমার কোনো ইন্ডিভিজুয়াল মেমোরেবল এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এই মেডের প্রোডাকশনের সময় যখন তৈরি হচ্ছে নাটকটা? ইন্ডিভিজুয়াল মেমোরেবল এক্সপিরিয়েন্স বলতে আমার টিম বন্ডিংটা ভীষণ ভালো লেগেছিল। মানে এই যে মূলত দুটো চরিত্র অভিনয় করছে, কিন্তু তার জন্য বাকিরা যারা টিমে ছিল তারা সারা রাত জেগে বসে আছে, সবাই মিলে একসাথে চা খেতে যাওয়া, চায়ের দোকানে গিয়ে রিহার্সাল করা। আর চায়ের দোকান বলতে মনে পড়লো, এই মেডে নামটা কিন্তু আমাদের কয়েন হয়েছিল চায়ের দোকানে। হ্যাঁ, চায়ের দোকানে গিয়ে হঠাৎ করে নামটা ঠিক হয়েছিল। চা অর্ডার করা হয়েছে, সংলাপ তৈরি করার সময় হয়েছিল। স্পন্দনদা জিজ্ঞাসা করছে যে এরকম কোনো সিচুয়েশন হলে সবার আগে কি করা কথাটা বলা হয় বলতো? আমি বললাম মেডে মেডে মেডে, তখন বলো নামটা মেডে। অদ্ভুত একটা সিনেমাটিক একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এবং ওই টাইমগুলো ভীষণ মানে মনে রাখার মতো একটা টাইম। একটা প্রোডাকশন যখন তৈরি হয় তখন প্রচুর মানে মনে হয় যে প্রচন্ড টায়ার্ডনেস, এটা মানে এত খাটাখাটনি, মারাত্মক একটা ডিফিকাল্ট টাইম যাচ্ছে, পরে গিয়ে যখন সেটাকে আবার রিভিজিট করা হয় তখন কিন্তু এই ভালো সময়গুলো ভীষণভাবে মনে থেকে যায়। আলটিমেটলি পুরোটা গিয়ে একটা বেশ সুন্দর একটা স্মৃতি হয়ে দাঁড়ায় যে সবাই মিলে একটা সুন্দর সময় কাটানো এবং একটা বেশ ক্রিয়েটিভ সময় কাটানো, যেটা আমার কাছে খুব মেমোরেবল। মানে আনন্দও করেছে, আড্ডাও মেরেছে, প্লাস একটা প্রোডাক্টিভ আউটকাম হয়েছে। হ্যাঁ। আচ্ছা আশিস, তোকে যদি জিজ্ঞাসা করি যে তোর এরকম ক্রিয়েটিভ না মেমোরেবল এক্সপিরিয়েন্স কি, মানে মেডে বললেই, মেডে প্রোডাকশনের কথা বললেই আমার সেই দিনটার কথা মনে পড়ে যায়, যে ওই দিনটা বারবার মনে পড়ছে, কিছু যদি বলিস। মানে গোটা নাটকটাই আমার কাছে একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স। ব্যাপারটা একটু গোড়ার দিক থেকেই বলি, মানে একটু সংক্ষেপে বলার চেষ্টা করবো। মূলত প্রথম যখন মানে স্পন্দনদা নাটকটা ঠিক করে যে একটা নাটক করবে, আমরা চিন্তা করছি, শুনে তো খুব অদ্ভুত লাগছে যে কি মানে ব্যাপার স্যাপার হবে, তখনও জানি না যে এরকম মানে নাটকটাতে অভিনয় করতে হবে, এরকম হঠাৎ করে বলেছে এরকম অভিনয় করতে হবে। তখন আমি খুবই মানে যথেষ্ট মানে মোটা ছিলাম, আমাকে বললো যে রোগা হতে হবে, এই করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত কিছু বলা হলো। তারপর প্রায় 2-3 মাস পরে হঠাৎ করেই আমরা রিহার্সাল শুরু হবে। তো আমার মনে আছে আমরা প্রথম যেদিন রিহার্সালে এসেছিলাম সেদিনকে এরকম আমরা নিচের ঘরে বসেছিলাম, ওই জঙ্গলের বিজিএমটা চলছিল, স্পন্দন একটা স্টোরি লাইন বলে দিয়েছিল যে এটা পরে এটা হচ্ছে, এটা পরে এটা হচ্ছে, এবার তোমাদের হাতে করো, কি করবে তোমরা। ভালো কথা, একটা তৈরি করা হচ্ছিল। এবার আমি বরাবরই মানে সেটা ফাঁকিবাজি মনে হতেই পারে, আমি কি করতাম যে মানে মূলত আমরা 3 জন মিলে আলোচনা করতাম, মানে ডিরেক্টরের মতো ছেড়ে দিয়ে চলে গেছে, তোরা যা ইচ্ছে কর। এবার আরেকজন ছিল আমাদের সাথে, জয়ন্ত কর বলে, জয়ন্তদা, সপ্তর্ষিদা আর আমরা 3 জন বসতাম, তোমার টপিকে আলোচনা হচ্ছে। এবার আমি দেখছি কনস্ট্যান্টলি ওরা দুজন কথা বলেই যাচ্ছে, মানে একটা কোনো বিষয় নিয়ে যখন কথা হচ্ছে, আচ্ছা এইটা থেকে এইটা আমরা এইটা ভাবতে পারি, বা
ওটা থেকে ওইটা ভাবতে পারি, ব্রেন স্টর্মিং যেটা ব্রেন স্টর্মিং যেটা বলে আর কি। আমি কি করতাম, আমি কিছু বলতাম না, আমি শুনছি ব্যাপারটা কি করছে, ওটাকে আমি মানে ওই আলোচনাটাকে আমি কোনোভাবে নিজের মধ্যে ইনভাইট করার চেষ্টা করতাম যে আচ্ছা মানে ওরা একটা এটা বললো, এইটা ও একটা পয়েন্ট দিল, ও একটা পয়েন্ট দিল, আচ্ছা আচ্ছা এখান থেকে এই একটা পয়েন্টে যাওয়া যেতে পারে, আমি এইটা করার চেষ্টা করতাম। তো তারপরে হঠাৎ করে স্পন্দনদা বললো যে চ এখানে বসে কিছু হবে না, বাইরে যাই। হ্যাঁ বাইরে কোথায়, বাইরে চ, বাইরে গেলাম। আমরা এই কাছেই কর্মশ্রী মাঠ আছে, সেখানে গিয়ে হঠাৎ করে স্পন্দনদা বলল এরকম একটা সিচুয়েশন, আর গভীর জঙ্গলে প্লেন ক্র্যাশ হয়েছে, এবার জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পরে কি কি হতে পারে, চারদিকে এরকম লাশ পড়ে আছে, জ্বলন মানে একদম পুড়ে গেছে, একদম ঝলসে যাওয়া লাশ, কি হবে কর বলে। এবার আমরা প্রায় 4-5 জন ছিলাম, এবার সবাই এরকম যারা ছিল সবাই চলে গেল, আমাকে মাঠের মধ্যে একা ফেলে। আমি ভাবছি কি করবো, বুঝতে পারছি না। অনেকক্ষণ আমি না চুপচাপ অনেকক্ষণ ধরে বসে ভাবার চেষ্টা করছিলাম, আচ্ছা এইটা, এইটার পরে এইটা হবে, এইটার পরে এইটা হবে, এইটার পরে এইটা করা যেতে পারে, মানে একটা সিচুয়েশনে এই ক্রাইসিসটাই থাকলে কি কি হতে পারে আর কি। আমি ভাবছিলাম, ভাবছি আমি দেখছি ওখানে সবাই এসে দিব্যি গল্প করে যাচ্ছে, আমি বলছি, এখানে আমাকে এরকম কাজের মধ্যে লাগিয়ে দিয়ে এরকম ওরা দিব্যি গল্প করে যাচ্ছে, ঠিক আছে চল এটাই করি মন দিয়ে। করাটার পরে আমি ডাকলাম, চলে আসো, হয়ে গেছে। 5-10 মিনিট নিয়েছিলাম আমি, বলে শুরু করতে, শুরু করলাম। শুরু করার পর তারপর যখন শেষ করলাম, মানে ওই মাঝখানটায় যেটা হলো অদ্ভুত ওটা ছিল, যে মানে ওটা করার পর আমার ওটা মানে আমি রিকল কোনোভাবেই করতে পারছি না যে আমি কোনটার পরে কোনটা করেছিলাম, কি করেছিলাম, মানে যেটা আমি আগে এত প্রি প্ল্যান করে একদম সাজিয়ে নিয়েছিলাম যে এটার পরে এটা করবো, এটার পরে এটা করবো, মানে একটা ছক কষে নিয়েছিলাম। কোনো কিছু মনে নেই। স্পন্দনদাকে বললাম যে এরকম ব্যাপার, তো স্পন্দনদাই বলে যদি তোর মানে মনে থাকতো তাহলে সেটা ট্রুথফুলি হয়। তবে তুই যেটা করেছিলি সেটা অ্যাকচুয়ালি করার জন্যই ওখানে তোকে পাঠানো হয়েছে। হ্যাঁ, করার জন্যই এটা পাঠানো হয়েছিল, এবং আমি এটা পরে শুনেছিলাম, মানে ওই পুরো ঘটনাটা পুরো একদম হয়েছিল প্রায় 15 মিনিট মতো। আমি শুনে অবাক, 15 মিনিট ধরে এটা হলো, আমি তো 7-8 মিনিট, তোর সময় জ্ঞানটা হারিয়ে গেছিল তখন, মানে যেটা কিন্তু নাটকটাতে প্রয়োজন ওই চরিত্রের ক্ষেত্রে প্রয়োজন, সে ওই সময়ের জ্ঞানটা নেই। যখন ওর জ্ঞান এসছে সেই মুহূর্তে সেই সময়ের জ্ঞানটা নেই, কোন সময় দাঁড়িয়ে কোন মানে দিন না রাত কোথায় কি হয়েছিল কি না হয়েছিল, ওরকম একটা স্টেটি অদ্ভুত লেগেছিল। এবং 10-15 মিনিট এবং একটা গোটা নাটকের শুরুর অংশ, মানে একটা হয়তো মানে একটা নাটকের গতি নির্ধারিত হয় কিন্তু নাটকের শুরুতে, সেখানে যদি গতি পড়ে যায় তাহলে কিন্তু নাটকটা অনেক ক্ষেত্রে বোরিং হয়ে যায়, মনোটনিক হয়ে যায়। সেখানে একটা গোটা 15-20 মিনিট একদম কোনো কথা নেই একজন অভিনেতার মুখে, খালি অভিব্যক্তি এবং অভিনয়, এটা ছাড়া আর কিছু করার নেই। এবার করলাম, এবং মানে এটা আমাকে মানে পরে স্পন্দনদাও বলেছিল যে মানে সেটা মানে খুবই মানে দুঃসাহসিক কথা আমার মনে হয়েছিল যে আজকের দিনে দাঁড়িয়ে যে সকল মানে তাবর তাবর অভিনেতারা আছেন মানে তারাও হয়তো এরকম করতে পারবে না। আমার তো শুনে মানে আমি খুবই চমকে গেছিলাম, আমি এইসব বাজে কথা, খুব ডিফিকাল্ট করা যে কোনো মানে একেবারে কোনো ডায়লগ ছাড়া, প্রায় কোনো মুভমেন্ট ছাড়া 15 মিনিট একটা স্টেজে উপস্থিত থাকা এবং দর্শক সেটা দেখবে, এটা করাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ মানে ওটা আমার সত্যি মানে খুব অদ্ভুত লেগে, ওটাই আমার সব থেকে মানে আজও আমি যখন মানে নাটকটাকে রিকল করার চেষ্টা করি, মেয়েটাকে রিকল করার চেষ্টা করি, আমার সেই প্রথম দিনটা ওই মাঠের মধ্যে ওই কাদার মধ্যে শুয়ে আছি মনে পড়ে। অন্ধকার মজার বিষয় হয়েছে, আমি পরে জানতে পেরেছিলাম যে ওই মাঠটায় নাকি খুব সাপ বেরো, যেটা তুই ঘোরাঘুরি খাচ্ছিলিস, ঠিক আছে, মাঝরাতের সময়। আর একটা বিষয়, আমার মনে আছে আমরা এটা করছিলাম শুক্রবার,
এই ঘটনাটাকে আমি যখন বাড়িতে বলি তখন আমার বাবা আমাকে বলেন যে ওই জায়গাটা রাত্রেবেলা যদি পুলিশ তুলে নিত, সোমবার পর্যন্ত প্রত্যেকটা জেলে থাকতিস, কারণ সোমবার পর্যন্ত কোনো এইটা আমার জানা ছিল না। নাটকটা বেলা হতো। নাটকটা দেখা আমাদের ভাগ্য আমাদের সাথেই ছিল। জেলে যে ব্যাপারটা আমার জানা ছিল না। এগারোটা ইলিগাল ছিল ওখানে। ওখানে আগে ওরকম কমপ্লেন হয়েছে, ওখান থেকে ছেলে ফেলে তুলেছে, ওখানে রেড ফেড পড়ে, এরকম একটা ব্যাপার আছে। মানে যা একটা অবস্থা, মানে বলে না মিস্টার বুলেট বাই এনি ইঞ্চ, ওরকম একটা ব্যাপার হয়েছে। আমার ওই দিনগুলো খুব মনে পড়ে, যখন ওই রিহার্সাল করতে করতে এতটা এনগ্রসড হয়ে গেছিলাম সবাই যে ওই খাওয়ার কথা ভুলে গেছি। হ্যাঁ, রাতে 2-2-2:30টার সময় মনে পড়ছে যে খাবার নেই, তখন আমরা সবাই রাত্রেবেলা আমরা রাস্তায় মাঝরাত্রে খাবার খুঁজতে বেরিয়েছি, এই দোকানে শুধু রুটি আছে, ওই দোকানে রুটি নেই। হ্যাঁ, ওই তারপরে অজন্তায় চলে গেছি, ওখানে গিয়ে একটা দোকানে রুটি আছে, তড়কা আছে, কিন্তু ডিম তড়কা হবে না, ডিম তড়কা ছাড়া অন্য কিছু হবে না, কারণ অলরেডি বানিয়ে ফেলেছিল, অন্য কাউকে দেওয়ার জন্য নেয়নি। ওটা আমাদের গছাতে পারলে গছাবে, নাহলে খাবার হবে না। ওটাই নিয়ে কোনোভাবে মজা ছিল, কিন্তু বেশ মজা ছিল। বেশ মজা ছিল খাবার হচ্ছে। আমার এরকম একবার হয়েছিল যে টানা 5 দিন পর পর বিরিয়ানি খেয়েছি, টানা 5 হ্যাঁ দিন। হ্যাঁ, মানে একটাই দোকান থেকে নিয়মিত বিরিয়ানি কিনে আনছি, খাচ্ছি। এবং এই যাতায়াতটার মধ্যেও রিহার্সাল হচ্ছে। হ্যাঁ, মানে অবশ্যই। আলোচনা কিন্তু থেমে নেই, কিন্তু হ্যাঁ। নাটকের আলোচনা সব আলোচনা সংলাপ সবসময়, খেতে খেতেও তাই, খাবার আনতে গিয়েও মানে তাই। মানে ওই মানে কি বলবো, মানে রাত্রিবেলা ওই 10টার সময় ঢোকার পরে ওই যে রিহার্সাল শুরু হলো, মানে তার আগে আমরা খাওয়া দাওয়া সেরে নিতাম, হ্যাঁ। খাওয়া দাওয়া করে ওই যে রিহার্সাল শুরু হলো, তারপরে ওই যে চায়ের দোকানে গিয়ে আমরা চায়ের চোখটা নিয়ে তারপরে বাড়ি ফিরলাম ভোরবেলা 6টার সময়। 6টার সময়। 6টার সময় চায়ের দোকানে গিয়ে চা খেয়ে বাড়ি ফিরলাম, রিহার্সাল শেষ হলো। মানে রাত বিশাল 10টা, tiring কিন্তু। হ্যাঁ মানে রাত 10টা থেকে সকাল 6টা। এটা কিন্তু আমরা মানে মানে আমরা যদি- বাড়ি থেকে আসছি না, আমরা সুজাতাতে রিহার্সাল করে তারপর এখানে আবার মানে rehearsal আমার করতে এখনো আসছি। মনে আছে, আমাদের তো নিয়মিত দলে শনি রবি রিহার্সাল হয়। হ্যাঁ, এবার সেখানে আমরা এরকম করতাম, শুক্রবার দিন রাত্রিবেলা চলে আসতাম এখানে, হ্যাঁ। 10টা থেকে রিহার্সাল শুরু, কখন কোনো সেটা 11টা 12টা হয়ে যেত, টানা ভোর 6টা অব্দি রিহার্সাল হলো, রিহার্সাল শেষ, চা খেয়ে এলাম, চা খেয়ে এসে ঘুমোলাম এখানে। বাড়ি যাওয়ার কোনো গল্প নেই, কিন্তু এখানেই আছি, ঘুমোলাম, দুপুরবেলা উঠলাম, দলের রিহার্সালে Rehearsal-এ গেলাম, গেলাম, রিহার্সাল করে সন্ধ্যেবেলা বেরোলাম আবার এখানে। আবার এখানে বেরিয়ে এসে গেছি। আমার মেয়েদের রিহার্সাল, কিংবা তখন সেই মুহূর্তে ফেস্টিভ্যালের সময় হ্যাঁ। অন্যান্য নাটকের রিহার্সাল হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে, সন্ধ্যেবেলা অন্য নাটকের রিহার্সাল করে রাত্রিবেলা মেয়েটে, হ্যাঁ। মেয়েটে হলো আবার ভোর 6টা অবধি, আর আবার পরের দিন rehearsal। চা, ঘুম, আবার সাইকেল, একটা সাইকেলের মধ্যে প্রায় এটা চা, প্রায় ঘুম, রিহার্সাল, রিপিট। হ্যাঁ মানে এটা 2-3 মাসের একটা এরকম প্রসেস। এবং ওটাতেই বরঞ্চ আরো যেটা সুবিধা হয়েছিল যে ওই মানে আমাদের 4-5 জন আমরা যারা ছিলাম, যেটা মানে এই নাটকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের বন্ডিংটা খুব সুন্দরভাবে অবশ্যই। স্ট্রং হয়ে গেছিল। এবং সেইটা খানিক অংশে আমাকে অভিনয়ের ক্ষেত্রে তো অবশ্যই, এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথেই, এবং মানে একটা মানে কি বলবো, যে কোনো মাধ্যমে অভিনয়ের ক্ষেত্রে তো মানে একটা কি বলবো, একটা বন্ডিং এর প্রয়োজন হয়। একটা মানে যত তুমি ফ্রিলি কাজ করতে পারবে, মজার সাথে কাজ করতে পারবে, সেটা তত ভালো হবে, কাজটা তত সমৃদ্ধ হবে। এবারে ফ্রিডমের কথা যখন বললি, যে একটা ওপেননেসের কথা, তো সেখান থেকে একটা প্রশ্নে আসি যে এই যে ওপেননেস, ইনহিবিশন কাটানোর ব্যাপারটা, সেইখান থেকে যে আমরা নিউডিটি নিয়ে একটা কাজ করতে চলে গেলাম, এইটাকে তুমি কিভাবে দেখছো? নিউডিটির বিষয়টা ওটা মানে এই টপিকের প্রয়োজনে সেটা হয়েছে, এবং সেটা মানে ওইটাই নাটকটার যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা তা নয়, সেটা এই চরিত্রটার মানে সেটা আমি আশিসকে বলেও ছিলাম যে তোর যদি ওই জায়গাটা রিচ করতে পারিস তাহলেই ওটা করবি, না হলে করিস না। এবার আমার পার্সোনালি একটা ভয় লাগা ছিল, কারণ যেহেতু সেটা আমি নিজে করছি না, আমি সেটা আরেকজন অভিনেতাকে করতে বলছি। আমাদের এখানকার মঞ্চে কিন্তু এর আগে এরকম কাজ হয়েছে, এর আগে মনীষ মিত্র এরকম কাজ করেছেন, আচ্ছা, ওথেলো, ট্র্যাজেডিজ অফ শেক্সপিয়ার, থ্রি ট্র্যাজেডিজ অফ শেক্সপিয়ার নাটকটার নাম ছিল। এখানে দ্রৌপদীর শো হয়েছে। তো সেখানে আমার যেটা প্রাথমিকভাবে মনে হয়েছিল যে যদি এটার এরকম হয় যে এটার প্রয়োজন নেই, তাহলে সেটাকে যদি জোর করে ঢোকানো হয় তখন সেটা একটা গিমিকের জায়গায় চলে যাবে, সেইটা করার কোনো মানে হয় না। এই চরিত্রটাকে ওই জায়গায় পৌঁছতে হবে। মানে যদি একটা মানুষ একটা সত্যিকার একটা জন্তু হয়ে ওঠে,
তাহলে তাকে একটা সত্যি জন্তুই হতে হবে। এবার সেই জন্তুর গায়ে পোশাক থাকতে পারবে না। আর মজার বিষয় হচ্ছে মানে যখন বাইরে নাটকটা কলিকামানের মঞ্চায়নের পর যখন অডিয়েন্সের সাথে কথা বলছিলাম, এই জিনিসটা কিন্তু আমাকে মেনশন করেছে যে নিউডিটিটা ছিল, কিন্তু দ্যাট ওয়াজ নট দ্য অনলি থিং দ্যাট ওয়াজ হাইলাইটেড। ওইটাকে ছাপিয়ে নাটকের কন্টেন্টটা চলে গেছে। হ্যাঁ, আমার এটা খুব ভালো লাগলো যে কন্টেন্টটা লোকে অ্যাকচুয়ালি অ্যাপ্রিশিয়েট করেছে আলাদা সেটা অভিনেতার কৃতিত্ব। একদমই একদম সেটা অভিনেতার কৃতিত্ব, কারণ আমি অভিনেতাকে বলেছি যে এটা আমার দরকার। এবার সেইটা থিয়েটার পুরোপুরি অ্যাক্টার্স মিডিয়াম। এটা সিনেমা নয় যে আমি কাট করে ওখানে এডিট করে ওখান থেকে বারবার ইঞ্জিনিয়ে যে এটা করো ওটা করো করে করতে পারবো, সেটা হয় না। থিয়েটারে যেই মুহূর্তে থার্ড বেল বেজে যায় সেখান থেকে আর ডিরেক্টর এক্সিস্ট করে না, সেখান থেকে ওটা অ্যাক্টার্স মিডিয়াম। এবার অভিনেতা সেই নাটকটাকে কিভাবে নিয়ে যাচ্ছে, কিভাবে ক্যারি করছে, তার মধ্যেই ব্লেন্ডিংটা ডিপেন্ড করে। এবং সেইটা যে হয়েছে এটা পুরোপুরি এটা তোদের ক্রেডিট। এটা তোরা অন স্টেজ এই জায়গায় নাটকটাকে নিয়ে যেতে পেরেছিস, যে ওইটা ওইভাবে ব্লেন্ডিং করেছে এবং নাটকটার যে মূল বক্তব্য সেটাই প্রাধান্য পেয়েছে। এটাতে তোর কি এক্সপিরিয়েন্স, এটা সাইকোলজিক্যালি কি তোকে কোনো এফেক্ট করেছিল? না মানে আমি মানে যখন এই নাটকটা নিয়ে আমাকে বলা হয় এরকম তোকে অভিনয় করতে হবে, তখনই আমাকে বলা হয় যে এরকম নিউড হতে হবে। তো আমি এক কথাতেই রাজি হয়ে যাই। আমি বরাবরই মানে এরকম এবং তথাকথিত যে ধরনের কাজ করে আসছি তার থেকে একদমই আলাদা একটা কাজ, এবং মানে শুনিয়ে অবাক হয়ে গেছি। তৃতীয় বিশ্বে দাঁড়িয়ে তো নম্রতাটাকে তো সেরকম ভাবে নর্মালাইজ করে ট্যাবু, তথাকথিত ভাবে বলতে গেলে ট্যাবু ট্যাবু হিসেবে দেখা হয়। তো সেখানে দাঁড়িয়ে একটা মঞ্চে এরকম নগ্ন হয়ে যাওয়া এবং সেখানে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, তার কনসিকুয়েন্সেস জানি না কি হবে কি না হবে, দর্শকের কি প্রতিক্রিয়া হবে। সেখানে দাঁড়িয়ে তুমি আমাকে সাবধানও করেছিলে যে দেখ মানে যেটা, এবং সেটা বলেও ছিলে যে যেটা তোর মানে যদি তুই ওই লেভেল অব্দি রিচ করতে পারিস তাহলেই করবি, না হলে করবি না। মানে লিবার্টিটা তোর ছিল যে ইফ ইউ ওয়ান্টেড নট টু ডু ইট ইউ কুডন্ট হ্যাভ, আমি কুড হ্যাভ নট ডান ইট। হ্যাঁ আমি কোনো মানে কি বলবো কোনো অপশনের জায়গায় রাখিনি। আমি বলেছিলাম আমি করবো, আমি বলেছিলাম আমি করবো, আমার কোনো অসুবিধে নেই। সেখানে দাঁড়িয়ে আমার সেরকম কোনো সাইকোলজিক্যালি সমস্যা বা এরকম চিন্তা ভাবনা যেগুলো হয়ে থাকে আর কি, যে এরকম এত মানুষের মাঝখানে আমি এরকম নগ্ন হয়ে দাঁড়িয়ে আছি, সবাই আমাকে দেখছে, এবং যে ধরনের চিন্তা ভাবনা আসতে পারে আমাদের সোসাইটিতে অনেক রকম চিন্তা ভাবনাই আসতে পারে। এবার সেখানে দাঁড়িয়ে আমার কোনোটাই আসে, কোনো কিছুই মনে হয় না। এবং তারপরে দর্শকের যে প্রতিক্রিয়া, যে এই যে মানে নিউডিটিটা কোনোভাবেই যে নাটকের মূল বক্তব্যকে ছাপিয়ে যায়নি, এটাই সব থেকে বড় সার্থকতা বলে আমি মনে করি। হ্যাঁ মানে এখানে সত্যি মানে অভিনেতা এবং অডিয়েন্স, হ্যাঁ অডিয়েন্স এবং আমি বিশাল ক্রেডিট। প্রথমবার আমি যখনই থিয়েটার দেখতে গেছি মানে বরাবরই দেখে এসেছি মানে সে মানে দর্শকদের মধ্যে একটা মানে কি বলবো একটা সবসময় চঞ্চলতা কাজ করে, এই এদিক ওদিক দেখা, একটু এই করা তাই করে টাইম নিচ্ছে, একটু ফোন দেখে নিচ্ছে, বা হঠাৎ করে ফোন বেজে ওঠা, যেটা মূল সমস্যা আর কি। ফোন বেজে ওঠে হঠাৎ করে। আমি প্রথম কোনো একটা নাটকে দেখলাম ইচ অ্যান্ড এভরিওয়ান, সবাই প্রত্যেকটা দর্শক 1 মিনিটের 1 সেকেন্ডের জন্যও চোখ সরায়নি স্টেজ থেকে, এবং কারোর ফোনও বাজেনি। মানে আমি যথেষ্ট অবাক হয়েছি মানে এটা দেখে, মানে এরকম যে হতে পারে। মানে এইটা একটা আমার খুব বড় পাওয়া এই সময় থিয়েটারের দর্শকের থেকে। সেটাই মানে সেটাই এই নাটকটা সব থেকে বড় সার্থকতা। আচ্ছা এই বলতে পারি দর্শকের কথা যখন উঠলো, তাহলে তুমি জিজ্ঞাসা করি যে এই ফরম্যাটটা মানে 1 ঘন্টার নাটক, একক নাটক, কোনো মানে শুধুমাত্র একটাই নাটক, আমরা জেনারেলি কি দেখে থাকি যে একক নাটক হলে একদিনে 2টো শো, হ্যাঁ একাঙ্ক দুটো একাঙ্ক নাটক থাকে, কিন্তু এখানে আমরা একটাই করছি, একটা দিন একটা সন্ধ্যা একটাই নাটক, কেন? এটা আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে লাস্ট কোন সিনেমা তোরা হলে গিয়ে দেখেছিলি? লাস্ট আমি যতদূর মনে পড়ছে রঘু ডাকাত দেখতে গেছি। রঘু ডাকাত দেখতে গেছি। তার বাইরে তো প্রচুর সিনেমা অবশ্যই দেখেছিস, বাড়িতে দেখেছিস। পুরো সিনেমাটা কি না পজ করে না বন্ধ করে টানা দেখেছিস? না, হয়নি। আজকের দিনে আমরা সব থেকে বেশি কোন জিনিসটা দেখি? ফোন।
ফোন, এবং ফোনের মধ্যে যা আমরা ভিডিও দেখি সেটা হচ্ছে ফেসবুক রিল, শর্টস, ইউটিউব শর্টস, এই জিনিসগুলো। এবং এইগুলো হতে হতে মানুষের না ধৈর্যের স্প্যান কমছে, ছোট কন্টেন্ট পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছি। প্রথম ছিল হচ্ছে শর্ট ফিল্মস, সেখান থেকে শর্ট ফিল্ম ছিল হচ্ছে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এখন সেটা এসে দাঁড়িয়েছে 3 মিনিট, 1.5 মিনিট, এরকম কন্টেন্ট। তার থেকেও বড় কথা হচ্ছে প্লে পজটা এখন আমাদের কাছে সব থেকে বেশি সহজ হয়ে হ্যাঁ। গেছে, যেহেতু ফোন আছে আমাদের হ্যাঁ, কাছে। এইটা একটা বিষয়। এবং আরো একটা বিষয় হচ্ছে এটার কারণ হচ্ছে শর্ট কন্টেন্ট, বড় কন্টেন্ট নয়। আর আরো একটা কারণ হচ্ছে টাইমটা 7:30 PM, এটা কিন্তু ইউজুয়ালি কলকাতায় খুব একটা রেয়ার টাইম নাটক শুরু হওয়া। এটা আমরা 6টা সাড়ে 6টা নাগাদ শুরু হ্যাঁ হয়। 7:30 আমরা 7টাও দেখেছি, 7:30, ইনফ্যাক্ট আমার ইচ্ছে ছিল 8টা, সেটা আমি হয়তো পরের বার সেই চেষ্টাটা করবো 8টা করার। আমি এটা বম্বেতে দেখেছি, নাটক রাত্রি 9টায় শুরু। তার একটা আমার কাছে মনে হয়েছিল তার একটা লজিক্যাল কারণ আছে। যেহেতু উইকডেজে আমরা শো করছি, অনেকেই এরকম আছে যারা নাটকটা দেখতে আসতে ইচ্ছুক, কিন্তু তারা আসতে পারছে না কারণ তাদের চাকরি, অফিস, বিভিন্ন কাজ, সেখান থেকে বেরিয়ে তাদেরকে আসতে হবে। যদি 1 ঘন্টা পেছনে তাদের একটু সুবিধা হয়, এবং সেটাও আমরা করতে পেরেছি বিকজ কন্টেন্টটা ছোট। 1 ঘন্টার নাটক 7:30টায় শুরু হবে, 8:30টায় শেষ হবে। যোগেশ মাইম থেকে বেরোলেই বাঁদিকে এবং উল্টো দিকে ওখানে মেট্রো স্টেশনে গেট, তখনও মেট্রো চলছে। 8:30টায় যদি শেষ হয়, আমি ধরে নিচ্ছি একটু ওখানে চাটা খেয়ে বেরোতে বেরোতে 9টা বাজলো, 9টার সময় তো সে মেট্রো পেয়ে যাবে। এবং বাইরে অল্প বিস্তর গাড়ি রাখার জায়গা আছে, তাদের অসুবিধা হবে না। একটা লোক এসে 7:30 থেকে 8:30টা নাটক দেখতে পারবে। সেইখান থেকে আমি যদি এটা 1 ঘন্টা নাটকে করি এবং সেটাতে যদি দর্শক স্যাটিসফাইড হয় নাটকটা দেখে, তখন কিন্তু তাদের কমপ্লেন থাকবে না যে নাটকটা কেন এত ছোট। এবং আমি যদি এটাকে বাড়ানোর চেষ্টা করি, লজিক্যাল কিছু রিজনে সেটা নাটকটা দেখলেই বোঝা যাবে যে নাটকটার সাথে অন্য নাটক করা সম্ভব নয়। যদি আমি নাটকটাকে বাড়ানোর চেষ্টা করি, তখন এই কম্প্যাক্টনেসটা নষ্ট হবে। শর্ট এন্ড ক্রিস্প ব্যাপারটা চলে যায়। হ্যাঁ, সেটা তখন নষ্ট হবে, তখন নাটকটা বাড়ানোর জন্য বাড়ানো হবে। এবারে তুমি অডিয়েন্সের ব্যাপারে এত ভাবছো, কখন আসতে পারবে, কিভাবে মানে কিভাবে আসতে পারবে, কিভাবে বাড়ি ফিরবে, তো এতটাই যখন ভাবছো তাহলে তোমার অডিয়েন্সের ব্যাপারে একটা ধারণা আছে, তুমি কিরকম টাইপের অডিয়েন্স এক্সপেক্ট করছো, অডিয়েন্সের থেকে কি এক্সপেক্ট করছো? অডিয়েন্স থেকে কিরকম টাইপের অডিয়েন্স না, অডিয়েন্স সব রকমের অডিয়েন্স এক্সপেক্ট করছি। এবং নাটকটার কোনো সো কল্ড টার্গেট অডিয়েন্স আমি মার্ক করতে চাইছি না। নাটকটা মানে যারা এটা দেখতে কমফোর্টেবল হবে, নাটকটার মধ্যে কিছু কিছু ডিস্টার্বিং মোমেন্টসও আছে, যেটা সোকল সিনেমায় থাকলে মানে সোকল একটা প্রিকশন দিয়ে দেওয়া হয় যে গ্রাফিক কন্টেন্ট, ইট ক্যান বি ডিস্টার্বিং। বাচ্চাদের না নিয়ে আসাই ভালো, নাটকটা বাচ্চাদের নাটক নয়। এবং বাদ বাকি যারা এবং যাদের কাছে মনে হবে যে নাটকটা আমার দেখার জন্য কমফোর্টেবল, তারা সবাই আসতে পারে নাটকটা দেখতে। এবং আমার কাছে দর্শকের থেকে একটাই এক্সপেকটেশন যে ইংলিশ নাটক ভেবে পিছিয়ে যাওয়ার দরকার নেই, নাটকটায় ভাষাটা অসুবিধা হয়ে দাঁড়াবে না বুঝতে। আর ভেন্যুটার জন্য অসুবিধা হওয়ার কথা না, আমরা জানি যোগেশ মাইম লেস অ্যাপ্রিসিয়েটেড ভেন্যু থিয়েটার অডিয়েন্সের কাছে, কিন্তু ভেন্যুটা তো অসুবিধা হয়ে দাঁড়াবে না, কারণ আমি এটুকু নিশ্চিত নাটকটা শুরু হলে আপনাদের ওটা যোগেশ মাইম বলে মনে হবে না, এটা আমি শিওর। এবং নাটকটাকে আপনারা দেখুন, আপনারা দেখে ভাবুন যে নাটকটা কিরকম। দেখলে অন্তত একটা শো যদি দেখেন, আমার মনে হয় যে আপনারা অন্যরকম কিছু একটা দেখতে পাবেন, অন্যরকম কিছু একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। সেটা আপনারা দেখুন, আপনারা, আমার মনে হয় দর্শক স্যাটিসফাইডই হবে নাটকটা দেখে, মানে আমার একটা বিশ্বাস। আপনারা দেখুন নাটকটা। 2 তারিখ আমাদের শো, 2 জানুয়ারি নতুন বছর। নতুন বছরটা আমরা শুরু করছি এরকম একটা কন্টেন্ট দিয়ে, সেটা ঠিকই, কিন্তু আশা করছি আমাদের এই বছরটায় প্রচুর নেগেটিভিটি গেছে। হ্যাঁ, একদম। গোটা বিশ্বজুড়েই অনেক কিছু হয়েছে। আশা করছি ওই নেগেটিভ পজিটিভ আমরা প্রথম এটা একটা খুব
এরকম একটা কন্টেন্ট দিয়ে শুরু করছি বছরটা, কিন্তু বছরটা যেন ভালো যায় এই বছরের তুলনায়। আশা রাখছি ভালো যাবেও। আপনারা নাটকটা দেখতে আসুন এবং আপনাদের যা মনে হবে আমাদেরকে বলতে পারেন নাটকের পরে। আমাদের টিকিট অ্যাভেলেবেল আছে apnatickets.com এবং থিয়েটার রোড দুটো সাইটে। এছাড়া হলেও আপনারা টিকিট পাবেন। হলে আগে থেকে হয়তো পাবেন না, সেই দিনকে সকাল থেকে আপনারা টিকিট পাবেন হলে। দেখুন, দেখে আমাদের জানান কেমন লাগছে।